প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শহীদ পরিস্থিতি কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদের জানাচ্ছি স্বাগতম। আজকের যে ক্লাসটি আমরা নেব, ক্লাসটি হবে এসএসসি লেভেলের ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, যেটি তোমাদের একাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ও লাগবে, প্রথম পত্রের, আর দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় লাগবে। তাহলে তোমাদের তিনটি ক্ষেত্রেই তোমাদের এটি গুরুত্বপূর্ণ হবে। মৌলের ধারণা ও রাসায়নিক গণনা কোন কোন ক্ষেত্রে? এসএসসি কেমিস্ট্রি লেভেলের চ্যাপ্টার 6 এ, এইচএসসি ফার্স্ট পার্টের প্রথম অধ্যায় এবং সেকেন্ড পার্টের তৃতীয় অধ্যায়, এই তিনটি ক্ষেত্রেই এটি গুরুত্বপূর্ণ। তাহলে এখন আসো, এই মৌলের ধারণা ও রাসায়নিক গণনা কি? মৌলের ধারণা হলো আর রাসায়নিক গণনা, আসলে আমরা রসায়নের দুটি বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করি। রসায়নের ক্ষেত্রে আলোচনার সুবিধার্থে দুটি বিশ্লেষণ পদ্ধতি আমরা ব্যবহার করি। একটি হলো গুণগত বিশ্লেষণ পদ্ধতি, আর একটা হলো পরিমাণগত বিশ্লেষণ পদ্ধতি। গুণগত বিশ্লেষণ পদ্ধতিতে আমরা আলোচনা করি পদার্থের ধর্ম নিয়ে, ধর্ম বিষয় নিয়ে আমরা কি করি? আলোচনা করি। আর পরিমাণগত বিশ্লেষণে আমরা আলোচনা করি কোন পদার্থের সাথে কি পরিমাণে বিক্রিয়া করে, কি পরিমাণে উৎপন্ন করে, সেটা আমরা পরিমাণগত রসায়নে আমরা আলোচনা করি। তাহলে রসায়নের যে শাখায় পদার্থ কি পরিমাণ কার সাথে বিক্রিয়া করবে এবং কি পরিমাণ উৎপন্ন করবে তা আলোচনা করা হয়, তাকে বলা হয় রাসায়নিক গণনা, এবং এটা হলো পরিমাণগত বিশ্লেষণ পদ্ধতি। এটাকে স্টয়কিওমেট্রিও বলা হয়, স্টয়কিওমেট্রিও বলা হয়। এখন তোমরা জানো, এই রাসায়নিক গণনা আলোচনা করতে গিয়ে আমাদের প্রথমেই আনতে হবে মৌলের ধারণা। মৌলের ধারণা যদি আনতে হয়, তাহলে তোমাদের লক্ষ্য করো, তৃতীয় অধ্যায়ে পড়িয়েছিলাম আপেক্ষিক পারমাণবিক ভর বা আপেক্ষিক আণবিক ভরের কোনো একক নাই। আবার মনোযোগ দিয়ে শোনো, তৃতীয় অধ্যায়ে কি পড়িয়েছিলাম? আপেক্ষিক পারমাণবিক ভর বা আপেক্ষিক আণবিক ভরের কোনো একক নাই। তাহলে যদি ভরের কোনো একক নাই থাকে, তাহলে আমরা কিভাবে গণনা করব? তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে এবং আপেক্ষিক আণবিক ভর কাকে বলে, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা বলছিলাম যে কোনো মৌলের একটি পরমাণুর ভর ও কার্বন 12 পরমাণু ভরের 1/12 অনুপাতকে বলা হয় আপেক্ষিক পারমাণবিক ভর। যদি উভয়ই ভর গ্রামে হয়, মৌলের ভরও গ্রামে হয় পরমাণুর ভর, আর কার্বন 12 পরমাণু ভরের 1/12 যদি গ্রামে হয়, তাহলে গ্রামে হলে তাহলে কি গ্রাম গ্রাম কাটা যায়, বা কেজিতে হলে কেজি কেজি কাটা যায়, মানে ভরের একক তো একই হয়, তা একক একক কি কাটা যায়, কাটা যাওয়ার ফলে এর কোনো একক থাকে না। তেমনি আপেক্ষিক আণবিক ভর কি বলছিলাম? আপেক্ষিক আণবিক ভর হলো যে কোনো মৌল বা যৌগের একটি অণুর ভর এবং কার্বন 12 পারমাণবিক ভরের 1/12 অনুপাত। এক্ষেত্রেও আণবিক ভর যদি গ্রাম বা কেজিতে হয়, তাহলে একক একক কাটা যায়, কিন্তু একক একক কাটা যায় বিদায় আপেক্ষিক পারমাণবিক ভর বা আপেক্ষিক আণবিক ভর এর কোনো একক থাকে না। কিন্তু আমাদের তো হিসাব করতে হবে, তার একটা নির্দিষ্ট একক থাকে। যেমন যদি বলি তুমি বাজারে গিয়ে চাল আনো, এখন তুমি কি চাল কতটুকু আনবে? চাল 1 কেজি আনবে, না 2 কেজি আনবে, না 1 মণ আনবে, না 1 টন আনবে? প্রত্যেকটা জিনিসের একটি হিসাব আছে।
তেমনি যদি বলা হয় তুমি বাজারে গিয়ে কলা আনো, তাহলে কলা কয়টি কিনবে তুমি? কলা এক হালি কিনবে না এক ডজন কিনবে? তেমনি যদি বলা হয় ডিম আনো, বলবা কয়টি ডিম আনবা? এক হালি, এক ডজন, নাকি তোমাকে যদি বলা হয় বাজার থেকে তুমি দুধ আনো, তাহলে দুধ কয় লিটার আনবা? 1 লিটার আনবা না 2 লিটার আনবা? না তেল যদি বলা হয় কয় লিটার আনবা? 1 লিটার। প্রত্যেকটার একটা হিসাব আছে, কাউন্টিং এর একটা হিসাব আছে। তেমনি আপেক্ষিক পারমাণবিক ভরের যদিও কোনো একক নাই, যদি কিন্তু পারমাণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় গ্রাম পারমাণবিক ভর। গ্রাম পারমাণবিক ভর। আবার মনোযোগ দিয়ে শোনো, আপেক্ষিক বা পারমাণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় গ্রাম পারমাণবিক ভর বা 1 মোল পরমাণু বলে। 1 মোল পরমাণু বলে। আর আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করা হয় তবে তাকে গ্রাম আণবিক ভর বা সংক্ষেপে মোল বলে। আবার মনোযোগ দিয়ে শোনো, আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করা হয় তখন তাকে গ্রাম আণবিক ভর বা 1 মোল বলে সংক্ষেপে। এভাবে মোল ধারণার উৎপত্তি হলো, কারণ গণনার সুবিধার ক্ষেত্রে। এখন লক্ষ্য করো, তাহলে আমি বলছিলাম কি, যদি তোমরা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সারা জীবন ইউনিভার্সিটি পর্যন্ত তোমাদের ভর্তি পরীক্ষা তোমাদের লাগবে, 1 মোল হাইড্রোজেন পরমাণু সমান সমান 1 গ্রাম। 1 মোল নাইট্রোজেন পরমাণু সমান সমান 14 গ্রাম। এগুলো সব মুখস্থ রাখবা, পারমাণবিক ভর। 1 মোল অক্সিজেন পরমাণু সমান সমান 16 গ্রাম। 1 মোল ক্লোরিন পরমাণু সমান সমান 35.5 গ্রাম। 1 মোল কার্বন পরমাণু সমান সমান 12 গ্রাম। তাহলে এটাকে 1 মোল পরমাণুর ক্ষেত্রে। 1 মোল হাইড্রোজেন পরমাণুর ভর কত? 1 গ্রাম। 1 মোল নাইট্রোজেন পরমাণুর ভর কত? 14 গ্রাম। 1 মোল অক্সিজেন পরমাণুর ভর কত? 16 গ্রাম। 1 মোল ক্লোরিন পরমাণুর ভর কত? 35.5 গ্রাম। 1 মোল কার্বন পরমাণুর ভর কত? 12 গ্রাম। এখন লক্ষ্য করো, যদি আণবিক ভরকে গ্রামে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় গ্রাম আণবিক ভর। যেমন 1 মোল আর গ্রাম আণবিক ভরকে সংক্ষেপে কি বলা হয়? মোল বলা হয়। সংক্ষেপে কি বলা হয়? মোল বলা হয়। যেমন 1 মোল হাইড্রোজেন অণু সমান সমান 2 গ্রাম। 1 মোল নাইট্রোজেন অণু সমান সমান কত গ্রাম? 28 গ্রাম। 1 মোল অক্সিজেন অণু সমান সমান 32 গ্রাম। 1 মোল ক্লোরিন অণু 71 গ্রাম। 1 মোল পানির অণু 18 গ্রাম। 1 মোল অ্যামোনিয়া 17 গ্রাম।
লক্ষ্য করো 1 মোল কার্বন ডাই অক্সাইড অণু 44 গ্রাম। লক্ষ্য করো, এখন বোর্ড দেখায় কিনা কমেন্টে দেখায়, মোটামুটি সরি লক্ষ্য করো। তাহলে আমরা বুঝলাম কি 1 মোল হাইড্রোজেন পরমাণু সমান সমান কত গ্রাম? 1 গ্রাম। 1 মোল নাইট্রোজেন পরমাণু সমান সমান কত গ্রাম? 14 গ্রাম। 1 মোল অক্সিজেনের পরমাণু সমান সমান কত গ্রাম? 16 গ্রাম। 1 মোল ক্লোরিন পরমাণু সমান সমান কত? 35.5 গ্রাম। 1 মোল কার্বন পরমাণু সমান সমান কত গ্রাম? 12 গ্রাম। তাহলে বুঝলাম পারমাণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করা হয় তবে তাকে বলা হয় গ্রাম পারমাণবিক ভর। আর নিচে দেখো আবার 1 মোল হাইড্রোজেন অণু, H2 মানে কি? অণু, হ্যাঁ, যেখানে হাইড্রোজেনের দুটি পরমাণু যুক্ত হলো। 1 মোল নাইট্রোজেন মানে কি? N2, অণু, নাইট্রোজেন অণু N2। 1 মোল অক্সিজেন মানে কি? O2। 1 মোল ক্লোরিন মানে কি? Cl2। 1 মোল পানি মানে কি? H2O। 1 মোল অ্যামোনিয়া NH3। তাহলে বুঝলাম কি আণবিক ভর অণু বা যৌগের, মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ দুটোই হতে পারে। মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ কি দুটিরই হতে পারে কি আণবিক ভর বা অণু। আর পরমাণু শুধু কি মৌলিক পদার্থের হয়। পরমাণু কি হয়? শুধু মৌলিক পদার্থের হয়। যখন পারমাণবিক ভর বুঝাবে তখন পরমাণু বুঝাবে, আর যখন আণবিক ভর বুঝাবে তখন কি অণু বুঝাবে। সেটা যৌগিক পদার্থ হতে পারে, মৌলিক পদার্থ হতে পারে। এখন বিজ্ঞানী অ্যাভোগাড্রো নামে একজন বিজ্ঞানী ছিল, আছে। 1811 সালে উনি একটি প্রকল্প প্রদান করেন। প্রকল্পটি হলো এই: সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। কিন্তু তার পূর্বে 1811 সালেই বিজ্ঞানী বার্জেলিয়াস নামে একজন বিজ্ঞানী ছিল, তিনি প্রকাশ করেন যে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে। যদি সমান সংখ্যক পরমাণু থাকে তা লক্ষ্য করো, যেমন হাইড্রোজেন পরমাণু যোগ ক্লোরিন পরমাণু পরস্পর যুক্ত হয়ে HCl গঠন করে। আমরা জানি উভয় পক্ষে অনুসংখ্যা বা মোল সংখ্যা সমান হয়। তাহলে এখানে আছে কত অণু? 1 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড, বা পরমাণু সংখ্যা সমান হয়। যদি হাইড্রোজেন পরমাণু ক্লোরিন পরমাণু পরস্পরের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে তাহলে HCl উৎপন্ন করে। তাহলে HCl এর একটি অণুতে একটি ক্লোরিন পরমাণু আছে, একটি হাইড্রোজেন পরমাণু আছে। কিন্তু এখানে যদি বলি তাহলে কয়টি হাইড্রোজেন? তাহলে এটা কি একটা উৎপন্ন হয়েছে। তাহলে এর উৎপন্ন হবে কি হাফ পরমাণু যোগ হাফ পরমাণু মিলে তো 1 পরমাণু হবে বা 1 মোল হবে। তাহলে জন ডাল্টন 1803 সালে বলছিল যে পরমাণু অবিভাজ্য। তাহলে 1811 সালেই আবার বিজ্ঞানী বার্জেলিয়াস বলছে সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে। তাহলে হাইড্রোজেন পরমাণু এবং ক্লোরিন পরমাণু পরস্পর যুক্ত হয়ে যখন HCl গঠন করবে, তখন যেহেতু HCl 1 অণু গঠন করছে, তাহলে হাফ অণু হাইড্রোজেন, হাফ অণু অক্সিজেন হতে হয়, ক্লোরিন হতে হয়। তাহলে হাফ পরমাণু ক্লোরিন, হাফ পরমাণু হাইড্রোজেন, এরা তো পরস্পর বিক্রিয়া করতে পারে না। তাহলে পরমাণু কি বিভাজ্য হয়ে যায়। তাহলে বার্জেলিয়াসের মতবাদ ডাল্টনের পরমাণুবাদের বিপরীতে যায়। তখন 1811 সালেই বিজ্ঞানী অ্যাভোগাড্রো মত প্রকাশ করেন যে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তখন অণু থাকে বলে, তখন অণু কি হাইড্রোজেন অণু, ক্লোরিন অণু পরস্পর বিক্রিয়া করে কি 2HCl উৎপন্ন করলো। এখন লক্ষ্য করো এটা কত মোল? 1 অণু বা 1 মোল যোগ কত অণু? 1 অণু পরস্পর যুক্ত হয়ে কত অণু গঠন করছে? 2 অণু গঠন করছে। তখন কি অণু? 2 অণু। 1 যোগ 1 কত? 2। তখন পরমাণু এবং অণুর মধ্যে সমস্যাটি দূর করেন বিজ্ঞানী অ্যাভোগাড্রো। অণু আবিষ্কার করে তিনি পরমাণু এবং অণুর মধ্যে কি ডিফারেন্স কি ছিল তা পরীক্ষামূলকভাবে প্রমাণ করেন এবং তা সমাধান দিয়েছেন। আর একই সাথে তিনি আরো সমাধান দিয়েছেন। তিনি তোমরা পাওয়া আগের এডিশনের বইয়ে ছিল ভরের নিত্যতা সূত্র।
স্থির অনুপাত সূত্র, গুণানুপাত সূত্র, বিপরীত অনুপাত সূত্র, গে লুসাকের গ্যাস আয়তন সূত্র যা এখনো পাবে, এগুলোর সাথে সামঞ্জস্যতা বিধান করছেন। এগুলোর সাথে যে অসামঞ্জস্যতা ছিল এগুলোর সাথে সেইগুলো কি সামঞ্জস্যতা বিধান করছেন। বিজ্ঞানী অ্যাভোগাড্রো 3টি প্রকল্প দান করছেন। একটা হলো কি, সকল মৌলিক গ্যাস দ্বিপরমাণুক, নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত সকল মৌলিক গ্যাস কি দ্বিপরমাণুক। যেমন তোমরা দেখলা হাইড্রোজেনের অনুসংকেত কি H2, নাইট্রোজেনের অনুসংকেত কি N2, অক্সিজেনের অনুসংকেত কি O2, ক্লোরিনের অনুসংকেত কি Cl2। তাহলে এরা কি সকলেই, এই অণুগুলো সকলেই কি দ্বিপরমাণুক, কি ব্যতীত, নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত। তারপর লক্ষ্য করো, তিনি বলছেন যে সকল গ্যাসের আণবিক ভর এর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। আরেকটি কিছুক্ষণ পরেই পড়াবো তোমাদের। সকল গ্যাসের এসটিপিতে বা প্রমাণ তাপমাত্রা ও চাপে মোলার আয়তন সমান এবং তা কত 22.4 লিটার। 22.4 লিটার। তাহলে এগুলো তোমাদের আমি আজকে শিখাবো, একই সাথে আরো অনেক কিছু শিখাবো। এখন বিজ্ঞানী অ্যাভোগাড্রো যেটা প্রমাণ করছেন, সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে, পরমাণু থাকবে এবং আয়ন থাকবে। এর পরিমাণ কত হবে তোমরা লক্ষ্য করো। এটি তিনি পরীক্ষার মাধ্যমে হিসাব নিকাশ করে বের করছেন 6.023 ইন্টু 10⁻23t। 6.023 ইন্টু 10⁻23t। এখন লক্ষ্য করো, তাহলে টি অণু আর এতটি পরমাণু। এখন প্রতিটা ছাত্র লক্ষ্য করো, যেহেতু অণু থাকে এবং পরমাণু থাকে, তা অণু কয়টি থাকে 6.023 ইন্টু 10⁻23t। কখন 1 মোল হাইড্রোজেনে H2-তে 2 গ্রামে, 2 গ্রাম হাইড্রোজেন অণুতে বা 1 মোল হাইড্রোজেন অণু, তাহলে আণবিক ভরই হলো 1 মোল। আর আণবিক ভরের পরিমাণ হাইড্রোজেনের কত গ্রাম 2 গ্রাম, নাইট্রোজেনের কত গ্রাম 28 গ্রাম, অক্সিজেনের কত গ্রাম 32 গ্রাম, ক্লোরিনের কত গ্রাম 71 গ্রাম, পানির কত গ্রাম 18 গ্রাম, অ্যামোনিয়ার কত গ্রাম 17 গ্রাম, কার্বন ডাইঅক্সাইডের কত গ্রাম 44 গ্রাম। এর সকলেই কি 1 মোল, এটি কনস্ট্যান্ট। কিন্তু ভর যে কি হতে পারে, ভিন্ন ভিন্ন হতে পারে। আবার দেখো, 1 মোল হাইড্রোজেন পরমাণু যখন বললাম তখন কত গ্রাম বললাম 1 গ্রাম। 1 মোল নাইট্রোজেন পরমাণু যখন বললাম তখন কত গ্রাম বললাম 14 গ্রাম। 1 মোল অক্সিজেন পরমাণু যখন বললাম তখন কত গ্রাম বললাম 16 গ্রাম। 1 মোল ক্লোরিন যখন বললাম তখন কি বললাম 35.5 গ্রাম। 1 মোল কার্বন পরমাণু যখন বললাম 12 গ্রাম। ইহাতেও কয়টি পরমাণু থাকে 6.023 ইন্টু 10⁻23টি পরমাণু থাকে। এভাবে যদি 1 মোল ইলেকট্রন বলি, 1 মোল ইলেকট্রনেও 6.023 ইন্টু 10⁻23টি ইলেকট্রন থাকবে। 1 মোল যদি আয়ন বলি সেক্ষেত্রেও 6.023 ইন্টু 10⁻23টি আয়ন থাকবে। এখন এভাবে এই সংখ্যাকে যে আবিষ্কার করছে তার নাম অবশ্যই বলছি কি অ্যাভোগাড্রো। এই কারণে এই সংখ্যাকে তার নাম অনুসারে অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়। কি সংখ্যা বলা হয়? অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়। তোমরা এই বিষয়টি আশ্চর্য হবা যে এই পৃথিবীতে যত মানুষ আছে, সকল মানুষ যদি সারা জীবন ধরে একে গণনা করে তাহলেও শেষ করতে পারবে না। এই সংখ্যাটি শেষ করতে পারবে না, এটি এত বড় সংখ্যা। তাহলে বুঝলাম 1 গ্রাম হাইড্রোজেন পরমাণুতে যে কয়টি পরমাণু থাকে, বা 1 মোল হাইড্রোজেন পরমাণুতে যে কয়টি পরমাণু থাকে 6.023 ইন্টু 10⁻23টি, যা সারা জীবন ধরে হোল বিশ্বের সকল মানুষ গুণেও শেষ করতে পারবে না, যে সংখ্যাটা এত বড়। এখন দেখো, একই
1 মোল এটা কনস্ট্যান্ট। যেমন একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে কিন্তু 5টি আঙ্গুল নিয়েই জন্মগ্রহণ করে। 5 দুগুণ এক হাতে। এক হাতে কয়টি আঙ্গুল? 5টি আঙ্গুল। যদি বিধাতার কোনো কারসাজি না থাকে সেক্ষেত্রে 5টি আঙ্গুলই থাকে, কিন্তু অনেকে দেখি 6টি আঙ্গুলও হয়। যা হোক, কনস্ট্যান্ট হলো 5টি আঙ্গুল এক হাতে। 2 হাতে কয়টি? 10টি আঙ্গুল। এটা কি কনস্ট্যান্ট। প্রতিটা শিশুর কয়টি কান নিয়ে জন্মগ্রহণ করে? 2টি কান নিয়ে জন্মগ্রহণ করে। কিন্তু যখন আস্তে আস্তে পরিপক্কতা লাভ করে তখন কি ভর ভিন্ন হয়। ভর কি ভিন্ন হয়। এখন এই ভর সকল মানুষের কি সমান? মানুষ কিন্তু একজন, কান কয়টি? 2টি। সকল মানুষই সে ভর যাই হোক না কেন, একজনের ভর 10 কেজি, আরেকজনের ভর 20 কেজি, আরেকজনের ভর 40 কেজি, আরেকজনের ভর 100 কেজি, যাই হোক না কেন তাতে কোনো আসে যায় না। ভর যাই হোক না কেন তাতে তোমার আসে যায় না, ঠিক আছে? কারণ এখানে তোমার গ্রাম কি 1 মোল কনস্ট্যান্ট। 1 মোলে কয়টি পরমাণু থাকবে? 1 মোল পরমাণুতে সেটা কনস্ট্যান্ট কয়টি? 6.023 × 10⁻23টি। তাহলে আমাদের কি মুখস্থ রাখতে হবে? শুধু পারমাণবিক ভরগুলো মুখস্থ রাখতে হবে। পারমাণবিক কি ভরগুলো মুখস্থ রাখতে হবে। এখন এখান থেকে সারা জীবন তোমাদের ভর্তি পরীক্ষা যখন দেবা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন মেডিকেলে, বুয়েটে, তখন এখান থেকে প্রশ্ন আসে, এমসিকিউ আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আসো, যদি বলি 1 মোল হাইড্রোজেন পরমাণুর ভর কত? 1 গ্রাম। তাহলে একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত? লক্ষ্য করো। তাহলে আমরা জানি প্রথমে হলো কি প্রশ্ন তোমাদের? একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত? লক্ষ্য করো, একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত? একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত? একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত? তাহলে লক্ষ্য করো, একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত? তাহলে বলবা কি 6.023 × 10⁻23টি হাইড্রোজেন পরমাণুর ভর 1 গ্রাম। কত গ্রাম? 1 গ্রাম। তাহলে একটি হাইড্রোজেন পরমাণুর ভর 1/6.023 × 10⁻23 গ্রাম। তাহলে কত হবে তোমরা জানো? 1.67 × 10⁻, বোর্ড ছোট হওয়ার কারণে তোমাদের হিসাব করতে অসুবিধা হচ্ছে। লক্ষ্য করো, 1.67 × 10⁻24 গ্রাম একটি হাইড্রোজেন পরমাণুর ভর। হিসাব করে তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করবা। ক্যালকুলেটর দিয়ে তোমরা বের করে দেখবা যে একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত। 1 ডিভাইডেড বাই কি? অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যা কত? 6.023 × 10⁻23টি। তাহলে এখন তোমরা সহজেই একটি সূত্র মনে রাখবা, যখন একটি পরমাণুর ভর বের করতে বলবে তাহলে পারমাণবিক ভরকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করবা। তাহলে একটি পরমাণুর ভর বের করার সময় কি করবা? অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করবা। কাকে? পারমাণবিক ভরকে। সহজে মুখস্থ রাখবা। যদি আসে 10টি ক্লোরিন পরমাণুর ভর কত, তাহলে 10টি ক্লোরিন পরমাণুর ভর, তাহলে তাকে কি করবা? 10 দিয়ে গুণ করবা। তাহলেই সহজে বের হয়ে যাবে। সহজে মনে রাখার জন্য প্রতিটা ছাত্র আবার মনোযোগ দিয়ে শোনো। যখন বলবে কোনো পরমাণুর একটি পরমাণুর ভর বের করো, তাহলে তার পারমাণবিক ভরকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করেই তোমরা কি পাবা? একটি পরমাণুর ভর পাবা। সেখানে তাকে যদি বলে 10টি পরমাণুর ভর বের করো, তাহলে 10 দিয়ে গুণ করলেই তোমরা কি ভর পেয়ে যাবা। এখন একটু লক্ষ্য করো তোমরা, পরমাণুর ভর পেলাম। এখন আমরা বাহির করব 10টি ক্লোরিন পরমাণুর ভর কত। কয়টি? 10টি ক্লোরিন পরমাণুর ভর কত? লক্ষ্য করো,
10টি ক্লোরিন পরমাণুর ভর কত? তাহলে লিখবা 1 মোল ক্লোরিন পরমাণুর ভর হয়েছে কত? 35.5 গ্রাম। 1 মোল ক্লোরিন পরমাণুতে কয়টি পরমাণু থাকে? 6.023 into 10 to the power 23 টি পরমাণু থাকে। তাহলে আমরা বলতে পারি না 6.023 into 10 to the power 23 টি ক্লোরিন পরমাণুর ভর কত? 35.5 গ্রাম। সুতরাং 6.023 into 10 to the power 23 টি ক্লোরিন পরমাণুর ভর 35.5 গ্রাম। 35 কত গ্রাম? 5 গ্রাম। সুতরাং একটি ক্লোরিন পরমাণুর ভর, লক্ষ্য করো, 35.5 ভাগ 6.023 into 10 to the power 23 গ্রাম। তাহলে 10টি ক্লোরিন পরমাণুর ভর কত? 35.5 গুণ 10 ভাগ 6.023 into 10 to the power 23 গ্রাম। লক্ষ্য করো, এখন বুঝাই কিনা লক্ষ্য করো। দেখো, তাহলে একে যদি ভাগ করো 35.5, সহজে ভাগ করবা, অনেকে ভুল করবা ক্যালকুলেটর এই করতে। 35.5 গুণ 10 ভাগ দেবা 6.023, এটা দ্বারা ভাগ করে যে সংখ্যা পাবা, যেহেতু 10 to the power 23 এটা কি নিচে আছে, যদি উপরে উঠে যায় তাহলে কি ইনভার্স হয়ে যায়, 10 to the power -23 হবে। 10 to the power কত? -23। তাহলে তুমি সহজে আর ভুল করবে না ক্যালকুলেটরে, কারণ 10 to the power -3 উপরে উঠে গেলে 23 হবে, মাইনাস কত? 23। 10 to the power -23 উপরে নিয়ে নেবা, তাহলেই তুমি কি হবে? সহজে করতে পারবা, ক্যালকুলেটর ভুল করবা না। আর যদি যারা ক্যালকুলেটর সঠিকভাবে ব্যবহার করতে পারো তারা স্বাভাবিক নিয়মেই করে যাবা। ক্যালকুলেটর যারা সঠিকভাবে ব্যবহার করতে পারো তারা স্বাভাবিক নিয়মে করে যাবা। এখন যেহেতু আমার কাছে ক্যালকুলেটর নাই এই মুহূর্তে, সুতরাং তোমরা অঙ্কটা করে নেবা। 10টি ক্লোরিন পরমাণুর ভর কত হবে? 35.5 into 10 ভাগ কত? অ্যাভোগাড্রোর সংখ্যা। ভাগ কত? অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যা কত? 6.023 into 10 to the power 23। এটি একেবারে মুখস্থ করে রাখবা। মুখস্থ যদি না করো তাহলে তুমি পারবে না। এখন যদি বলা হয় বিপরীত ক্রমে 5 গ্রাম অক্সিজেনে কতটি পরমাণু থাকে, তোমরা কিভাবে করবে? 5 গ্রাম অক্সিজেনে কতটি পরমাণু থাকে তোমরা কিভাবে সেটা প্রমাণ করবে, কিভাবে দেখাবে, হিসাব দেখাবে? যারা যারা লাইভে আছো তোমরা, তোমাদের সকলকেই ধন্যবাদ জানাই। আবারও অনেকেই আছে দেখলাম, জুথি আছো, জুথি নাম সম্ভবত, তারপর জুথি আছো, আরও অনেকেই আছো, সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। সকলে অঙ্কটা করো তো, যে 5 গ্রাম অক্সিজেনে কতটি পরমাণু বিদ্যমান। তবে আমি একটু দেখাই দিই, তারপর তোমাদের আরেকটা দেব কাজ। লক্ষ্য করো, 5 গ্রাম অক্সিজেনে কতটি পরমাণু বিদ্যমান। তাহলে প্রশ্ন হলো কি বলো, 5 গ্রাম অক্সিজেনে কতটি পরমাণু বিদ্যমান। লক্ষ্য করো, আমরা জানি 1 মোল অক্সিজেন পরমাণু সমান 16 গ্রাম। 1 মোল অক্সিজেন পরমাণু সমান কত গ্রাম? 16 গ্রাম। 1 মোল অক্সিজেন পরমাণুতে কয়টি পরমাণু থাকে? 6.023 into 10 to the power 23 টি পরমাণু থাকে। তাহলে আমরা বলতে পারি না 16 গ্রাম অক্সিজেনে
পরমাণু সংখ্যা 1 মোল অক্সিজেন পরমাণু সমান সমান 16 গ্রাম। 1 মোল অক্সিজেনে পরমাণু সংখ্যা 6.023 into 10 to the power 23 t। এখন বলতে পারি না আমরা, সুতরাং 16 গ্রাম অক্সিজেনে পরমাণু সংখ্যা 6.023 into 10 to the power 23 t লেখা যায়। সুতরাং 1 গ্রাম অক্সিজেনে পরমাণু সংখ্যা 6.023 into 10 to the power 23 ভাগ 16 এতটি। আর কত গ্রামে বলছি, কত গ্রামে? 5 গ্রামে। তাহলে 6.023 into 10 to the power 23 গুণ 5 ভাগ কত তোমার 16 এতটি। অ্যানসারটি তোমরা করে নেবে, অ্যানসারটি তোমরা কি ক্যালকুলেটর করে নেবে। এখন তোমরা সকলে একটি অঙ্ক করো, 10 গ্রাম নাইট্রোজেনে কয়টি পরমাণু থাকবে? 10 গ্রাম নাইট্রোজেনে কয়টি পরমাণু থাকবে দ্রুত কমেন্ট বক্সে জানাও অঙ্ক করে। যারা যারা ক্লাসে আসো তারা অঙ্কটা করে জানাও। 10 গ্রাম নাইট্রোজেনে কতটি পরমাণু থাকবে? 10 গ্রাম নাইট্রোজেনে কতটি পরমাণু থাকবে অঙ্কটা করে তোমরা জানাও। এখন আমরা আলোচনা করব অণুর সংখ্যা। 0.23 into 10 to the power 23 টি অণু বিদ্যমান। অণু, এখন আমরা যদি বলি 10টি নাইট্রোজেন অণুর ভর কত? 10টি নাইট্রোজেন অণুর ভর কত? তাহলে আমরা কিভাবে বাহির করব? আগে পরমাণুর ক্ষেত্রে বলছিলাম কি পারমাণবিক ভর ব্যবহার করছি, আর অণুর ক্ষেত্রে কি ব্যবহার করব? আণবিক ভর। তাহলে নাইট্রোজেনের আণবিক ভর কত? যেহেতু দ্বিপরমাণুক বলছি, তাহলে 14 দুগুণে কত? 28 গ্রাম। কত গ্রাম? 28 গ্রাম। তাহলে 28 গ্রাম নাইট্রোজেনে অনুসংখ্যা কয়টি? 6.023 into 10 to the power 23 টি। তাহলে এখন আমরা করব 6.023 into 10 to the power 23 টি নাইট্রোজেন অণুর ভর হবে কত? 28 গ্রাম। একটি নাইট্রোজেন অণুর ভর কত? 28 ভাগ 6.023 into 10 to the power 23 টি। যদি বলা হয় 10টি নাইট্রোজেন তাহলে গুণ হবে। আবার মনোযোগ দিয়ে শোনো, বলছি যে একটি নাইট্রোজেন অণুর ভর কত? একটি নাইট্রোজেন অণুর ভর কত? তাহলে লক্ষ্য করো, একটি নাইট্রোজেন অণুর ভর কত আমরা যদি বলতে চাই তাহলে বলবো যে 6.023 into 10 to the power 23 টি নাইট্রোজেন অণুর
ভর 28 গ্রাম। কত গ্রাম? 28 গ্রাম। তাহলে একটি নাইট্রোজেন পরমাণুর ভর, অণুর ভর 28 ভাগ 6.023 ইন্টু 10⁻23 গ্রাম। এখন এখানে 10টি থাকুক আর 20টি থাকুক, তাতে কোনো আসে যায় না। যদি 10টি থাকে তাহলে কি করবা? এখানে যদি 10টি থাকতো, কয়টি থাকতো? 10টি। তাহলে সুতরাং 10 দিয়ে গুণ হবে 10টি না, এই নাইট্রোজেন অণুর ভর 28 গুণ 10 ভাগ 6.023 ইন্টু 10⁻23 গ্রাম। এভাবে তোমরা করতে পারবে। এভাবে তোমরা কি করতে পারবে? এভাবে বলা হয় যদি 10 গ্রাম অ্যামোনিয়ায় কয়টি অণু বিদ্যমান? কয়টি অণু বিদ্যমান? 10 গ্রাম অ্যামোনিয়া কয়টি অণু বিদ্যমান? এখন তাহলে কিভাবে করবা? মনোযোগ দিয়ে শোনো। 10 গ্রাম অ্যামোনিয়ায় কতটি অণু বিদ্যমান? আগে করিয়েছি কি 10টি নাইট্রোজেন অণুর ভর কত, এভাবে অসংখ্য 10টি ক্লোরিন অণুর ভর কত, 10টি পানির অণুর ভর কত, 10টি অ্যামোনিয়া অণুর ভর কত, 10টি কার্বন ডাই অক্সাইড অণুর ভর কত, এগুলো আসতে পারে। এখন তোমাদের যেটি আমি আলোচনা করব, লক্ষ্য করো, বলা হলো 10 গ্রাম অ্যামোনিয়ায় কতটি অণু বিদ্যমান? অ্যামোনিয়া অণু বিদ্যমান। তাহলে আমরা জানি 10 গ্রাম অ্যামোনিয়াতে অণু সংখ্যা কত? তাহলে কি বলবা? লক্ষ্য করো, 1 মোল অ্যামোনিয়া অণুর ভর হলো 17 গ্রাম। 1 মোল অ্যামোনিয়াতে অণু সংখ্যা 6.023 ইন্টু 10⁻23 সুতরাং বলতে পারি 17 গ্রাম অ্যামোনিয়াতে অণু সংখ্যা 6.023 ইন্টু 10⁻23 1 গ্রাম অ্যামোনিয়াতে অণু সংখ্যা 6.023 ইন্টু 10⁻23 ভাগ 17 আর 10 গ্রাম অ্যামোনিয়াতে অণু সংখ্যা 6.023 ইন্টু 10⁻23 গুণ 10 ভাগ 17 এতটি উইথ দ্য হেল্প অফ ক্যালকুলেটর দিয়ে সলিউশন করবা। ক্যালকুলেটর দিয়ে কি করবা? সলিউশন করবা। এভাবে তোমরা অঙ্কটা করতে পারবে। এভাবে তোমরা কি অঙ্কগুলো করতে পারবে। এখন আমরা যদি বলি তাহলে কি কি শিখাইছি তোমাদের? অণু থেকে 1 গ্রাম অণুতে কয়টি পরমাণু, 1 গ্রাম অণুতে কয়টি অণু থাকে আমরা বের করতে পারবো এখান থেকে। 1 গ্রাম অণুতে যদি কয়টি অণু থাকে তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যাকে আণবিক ভর দ্বারা ভাগ করবা। অ্যাভোগাড্রোর সংখ্যাকে কি দ্বারা ভাগ করবা? আণবিক ভর দ্বারা ভাগ করবা। অথবা যদি বলে একটি অণুর ভর কত, সেক্ষেত্রে আণবিক ভরকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করবা। সহজে যখন ভর্তি পরীক্ষা করবা, ভর্তি পরীক্ষায় ডাইরেক্ট ক্যালকুলেটর চাপ দিয়ে করে ফেলবা যে যখন একটি পরমাণুর ভর বলবে তখন পরমাণুর পারমাণবিক ভরকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করবা। যদি বলা হয় 1 গ্রাম পরমাণুতে কয়টি পরমাণু থাকে, সেক্ষেত্রে পারমাণবিক অ্যাভোগাড্রোর সংখ্যাকে
পারমাণবিক ভর দ্বারা ভাগ করবা। মনে থাকবে? আবার লক্ষ্য করো, যদি বলে 1 গ্রাম অণুতে কয়টি তোমার অণু থাকবে, 1 গ্রাম পরিমাণে কতটি অণু থাকবে কোনো পদার্থের, সেক্ষেত্রে অ্যাভোগাড্রোর সংখ্যাকে ওই পদার্থের আণবিক ভর দ্বারা ভাগ করবা। আবার যদি বলে ওই সংশ্লিষ্ট একটা পদার্থ দেওয়া থাকে, তার একটি অণুর ভর কত, একটি অণুর ভর যদি বলে, তাহলে তার আণবিক ভরকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করবা, তাহলেই একটি অণুর ভর বের হবে। এই সূত্রগুলো মনে রাখলেই সহজে তোমরা অঙ্কগুলো করতে পারবে। এখন আসো আমরা মোল সংখ্যা নির্ণয় করব। মোল সংখ্যা যদি নির্ণয় করি, মোল সংখ্যাকে m দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা। n সমান w ডিভাইড বাই কি? m। m হলো কি? আণবিক ভর। w হলো কি? ভর। n হলো কি? মোল সংখ্যা বা মোল, মোলের পরিমাণ। যদি বলা হয় 10 গ্রাম অক্সিজেন সমান কত মোল, বা 10 গ্রাম অক্সিজেন সমান সমান কত মোল, 10 গ্রাম অক্সিজেন সমান কত মোল, তাহলে লক্ষ্য করো n সমান সমান w কত? 10 গ্রাম। w কত? 10 গ্রাম। m সমান সমান অক্সিজেনের পারমাণবিক ভর কত? 32 গ্রাম। কত গ্রাম? 32 গ্রাম। তাহলে কত মোল হবে? তাহলে 10 ভাগ অক্সিজেনের কত? 32। 10 ভাগ কত? 32। 10 ভাগ 32, তাহলে কত হবে? হিসাব করে বের করো। এত মোল, এত মোল। 10 ভাগ 32 মোল। তাহলে এভাবে মোল সংখ্যা আমরা বাহির করতে পারবো। যদি বলে 20 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কত মোল, 20 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কত মোল, তাহলে 20 ভাগ কত? সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98 গ্রাম। তাহলে 20 ভাগ কত? 20 হয়েছে ডাব্লু, আর সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? 98 গ্রাম। তাহলে ডাব্লু বাই 98 গ্রাম ভাগ করবা, 20 ভাগ 98, তাহলেই সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা বাহির হবে। 20 গ্রাম সমান কত মোল। এভাবে তোমরা মোল সংখ্যা বাহির করতে পারো। এখন আরেকটু বিষয় আসি, যেটা আলোচনা করব, মোলার আয়তন। কি আয়তন? মোলার আয়তন। মোলার আয়তন জানতে হলে প্রমাণ তাপমাত্রা ও চাপ জানতে হবে। প্রমাণ তাপমাত্রা ও চাপ সংক্ষেপে এসটিপি বলা হয়, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, প্রমাণ তাপমাত্রা ও চাপ। প্রমাণ তাপমাত্রা ও চাপ কাকে বলে তোমরা জানো? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, কত ডিগ্রি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা 273 কেলভিন তাপমাত্রাকে বলা হয় প্রমাণ তাপমাত্রা। 1 atm চাপ বা 76 সেন্টিমিটার চাপ বা 760 মিলিমিটার চাপকে বলা হয় প্রমাণ চাপ। 76 সেন্টিমিটার বা 760 মিলিমিটার পারদ-চাপ মার্কারি জানো। এটাকে যদি কিলো প্যাসকেলে নিই, তাহলে 101.325 ইন্টু 10 টু দি পাওয়ার এত কিলো প্যাসকেল। 10 টু দি 3 দিয়ে যদি গুণ দিই তাহলে প্যাসকেল হবে। তাহলে এটা কি? কিলো প্যাসকেল। এগুলো তোমরা মনে রাখবা। কিলো প্যাসকেল, কিলো প্যাসকেল পিএ, এটাকে প্যাসকেল বলা হয়। প্যাসকেল মানে কি? নিউটন পার মিটার স্কয়ার। নিউটন পার মিটার স্কয়ার প্যাসকেল। তাহলে কিলো প্যাসকেলও বলা হবে। এগুলো সবই প্রমাণ চাপ। তাহলে 1 atmটা তোমাদের মনে রাখলেই হবে। সাথে সাথে 76 সেন্টিমিটার মনে রাখবা এবং 760 মিলিমিটার মনে রাখবা, কারণ এগুলো দরকার হবে। তোমাদের কিলো প্যাসকেলে দিতে নাও পারে, কারণ এটা হচ্ছে এসআই একক। আর 1 atm হলো কি? লিটার অ্যাটমসফিয়ার একক। আর সেন্টিমিটার হলো 76 সেন্টিমিটার হলো সিজিএস একক। এখন এগুলো তোমাদের এই এককগুলো ভেরিয়েশন তোমরা ইন্টারমিডিয়েটে পাবে এগুলো। এখন তাহলে প্রমাণ তাপমাত্রা চাপ কাকে বলে আবার মনোযোগ দিয়ে শোনো। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 1 atm চাপকে বলা হয় প্রমাণ
তাপমাত্রা ও চাপ, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার সংক্ষেপে বলা হয় এসটিপি। সংক্ষেপে কি বলা হয়? এসটিপি। এখন আসো আমরা এই প্রমাণ তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের এক মোলের আয়তন সমান, অর্থাৎ সকল গ্যাসের মোলার আয়তন সমান। আমরা তাহলে মোলার আয়তন কাকে বলে? প্রমাণ তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের এক মোলের আয়তনকেই বলা হয় মোলার আয়তন। যে কোনো গ্যাসের এক মোলের আয়তনকেই কি বলা হয়? মোলার আয়তন। আবার মনোযোগ দিয়ে শোনো, প্রমাণ তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের এক মোলের আয়তনকেই বলা হয় কি? মোলার আয়তন। যেমন এক মোল হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন H2 এর আয়তনকেই বলা হয়, এই হাইড্রোজেনের অণুর মোলার আয়তন বা এক মোল হাইড্রোজেনের মোলার আয়তন। এক মোল নাইট্রোজেনের বা 28 গ্রাম নাইট্রোজেনের মোলার আয়তন বলতে এক মোল নাইট্রোজেনের মোলার আয়তনকেই বোঝাবে। এক মোল অক্সিজেন এর গ্যাসের যে আয়তন তাকে বলা হয় কি? অক্সিজেনের মোলার আয়তন। অক্সিজেন অণুর ক্ষেত্রে হয় মোলার আয়তন। অণুর ক্ষেত্রেই বলছিলাম কি মোল, আর মোল অণুর ক্ষেত্রেই হবে মোলার আয়তন। আর গ্যাসের অণুর ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে। তেমনি গ্যাসের অণু কি? সেটা যৌগিক পদার্থের হতে পারে, মৌলিক পদার্থের হতে পারে। যৌগিক পদার্থ কি কি? যেমন কার্বন ডাই অক্সাইড। কি অক্সাইড? কার্বন ডাই অক্সাইড। আবার কি অক্সাইড বলো? কার্বন ডাই অক্সাইড। তা এক মোল কার্বন ডাই অক্সাইডের সমান সমান কত গ্রাম? 44 গ্রাম। তো এক মোল কার্বন ডাই অক্সাইড 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান এক মোল। তো এই এক মোল কার্বন ডাই অক্সাইডের আয়তনকেই বলা হবে কি? কার্বন ডাই অক্সাইডের মোলার আয়তন। এক মোল অ্যামোনিয়া সমান কত গ্রাম? 17 গ্রাম। এই 17 গ্রাম অ্যামোনিয়ার আয়তনকেই বলা হবে কি? অ্যামোনিয়ার মোলার আয়তন। বা এক মোল অ্যামোনিয়া 17 গ্রাম, এই 17 গ্রাম বা এই এক মোলের আয়তনকেই, অ্যামোনিয়া গ্যাসের আয়তনকেই বলা হবে কি? অ্যামোনিয়া গ্যাসের মোলার আয়তন। তাহলে বিজ্ঞানী অ্যাভোগাড্রোর তৃতীয় অনুসিদ্ধান্তে বলছিলাম যে সকল গ্যাসের প্রমাণ তাপমাত্রা চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান এবং তার পরিমাণ কত? 22.4 লিটার। কত লিটার? 22.4 লিটার। তাহলে লক্ষ্য করো, এখানে আমরা প্রতিটা এই যে মোলার আয়তন, এক মোলের আয়তন, প্রতিটা গ্যাসের মোলার আয়তনই কত? 22.4 লিটার। 22 কত? 4 লিটার। এখন এইটা হচ্ছে কি? সকল গ্যাসের মোলার আয়তন। এখন আমরা যদি এটাকে মিলিলিটার নিই, তাহলে 22.4 গুণ 1000 মিলিলিটার, তাহলে 22,400 মিলিলিটার। এখন এটা হলো মোলার আয়তন। কি আয়তন? মোলার আয়তন। তাহলে এই 22.4 লিটারে অনুসংখ্যা কিন্তু একই। কত? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি অণু বিদ্যমান। অণু বিদ্যমান। এখন তাহলে যদি বলে 10টি অ্যামোনিয়া অণুর আয়তন নির্ণয় করো, তাহলে কিভাবে বাহির করবে? 10টি অ্যামোনিয়া অণুর আয়তন নির্ণয় করো, তাহলে কিভাবে নির্ণয় করবে? একটু মনোযোগ দিয়ে শোনো কি বলছি। 10টি অ্যামোনিয়া অণুর আয়তন নির্ণয় করো। আয়তন কত? লক্ষ্য করো আমরা কিভাবে লিখতে পারি। লক্ষ্য করো 10টি অ্যামোনিয়া অণুর আয়তন কত? তাহলে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি NH3 এর অণুর আয়তন 22.4 লিটার। তাহলে একটি অ্যামোনিয়া অণুর আয়তন কত? জায়গা কম হওয়ার কারণে একটু সমস্যা হয়, তোমরা বুঝে নিও। 22.4 ডিভাইড বাই কত? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 লিটার। সুতরাং 10টি অ্যামোনিয়া অণুর আয়তন কত? লক্ষ্য করো 22.4 গুণ 10 বা কি অ্যাভোগাড্রোর সংখ্যা এত লিটার।
তাহলে এভাবে তোমরা যে কোনো গ্যাসের আয়তন বের করতে পারবা, যে কোনো গ্যাসের আয়তন অনুর আয়তন বের করতে পারবা। যদি 10টি বলে 20টি বলুক, 20টি অক্সিজেন পরমাণু অনুর বলুক, তারপর 20টি ক্লোরিন অনুর বলুক, সকলের এরকম থেকে তোমরা আয়তন জানো, যেহেতু 22.4 লিটার কনস্ট্যান্ট আর 1 মোলে অনুসংখ্যাও কনস্ট্যান্ট, এটা জানো, এখান থেকে আমরা বের করে নিতে পারবো। এখন বলে যদি 10 মিলিলিটার কয় মিলিলিটার 10 মিলিলিটার সালফিক অ্যাসিডের আয়তন কত, সরি 10 মিলিলিটার সালফিক অ্যাসিডে অনুসংখ্যা নির্ণয় করো। কত মিলিলিটার? 10 মিলিলিটার সালফিক অ্যাসিডের অনুসংখ্যা নির্ণয় করো। অনুসংখ্যা নির্ণয় করো। তাহলে কিভাবে করবে লক্ষ্য করো, ওখানে বলছিলাম 22,400 মিলিলিটার সালফিক অ্যাসিডে অনুসংখ্যা 6.023 into 10⁻23 t। সুতরাং 1 মিলিলিটার সালফিক অ্যাসিডে অনুসংখ্যা কত? তাহলে ভাগ করো 400 ভাগ 6.023 into 10⁻23 এত টি। তাহলে 10 মিলিলিটারে অনুসংখ্যা নির্ণয় করো। তাহলে 10 মিলিলিটারে কি করবা, 22,400 গুণ 10 ডিভাইড বাই কত, 6.023 into 10⁻23 এত টি। এভাবে তোমার প্রতি মিলিলিটারে অনুসংখ্যা বের করতে পারবে। প্রতি মিলিলিটার কি অনুসংখ্যা বের করতে পারবে। আরেকটি যদি মনে রাখো, মোল সংখ্যা কিভাবে হিসাব করে, n = v/22.4, এটা দিয়েও কিন্তু মোল সংখ্যা হিসাব করা যায়। এটা দিয়েও কিন্তু মোল সংখ্যা হিসাব করা যায়। যদি বলে 10 মিলিলিটারে সালফিক অ্যাসিডের মোল সংখ্যা কত, তাহলে 10 ভাগ 22.4 লিটার, তা 22.4 লিটার, যেহেতু 22.4 লিটার আছে আর 10 মিলিলিটার আছে, 10কে 1000 দিয়ে ভাগ করে লিটারে নিয়ে নাও। 10কে 1000 দিয়ে ভাগ করে কি লিটারে নিয়ে নাও। তাহলে কি বাহির হবে, মোল পার লিটার, মোল বাহির হবে। তাহলে কি বাহির হবে, মোল বাহির হবে, মোল সংখ্যা বাহির হবে। এটা বাহির করতে পারবা, মোল সংখ্যা বের হবে, এটি বের করতে পারবা। তাহলে আজকের কি পর্যন্ত শিখাইছিলাম তোমাদের, মোলার আয়তন পর্যন্ত শিখালাম। এটা ভালোভাবে অঙ্কগুলা করবে, অঙ্কগুলা সকলে ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে, এবং এখান থেকে যে অঙ্কগুলা দেখাইছি তার মধ্যে দিয়ে তোমাদের হোল ভর্তি পরীক্ষা পর্যন্ত, ইউনিভার্সিটি বলো, বুয়েট বলো, মেডিকেল বলো, সব জায়গায় একটা প্রশ্ন আসবেই। আর এসএসসি লেভেলে তো তোমার এমসিকিউ আসবেই, অঙ্ক আসবে। তা সকলকে ধন্যবাদ জানাই আজকের আমার লেকচারটি শোনার জন্য। সাথে সাথে তোমরা যে কোনো সমস্যা থাকবে কমেন্ট করে আমাকে জানাবে, কমেন্ট করে আমাকে জানাবে। তোমরা একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলেই এই অধ্যায়টি খুবই সহজ। খালি ঐকিক নিয়ম, গাণিতিক সমস্যা, গাণিতিক সমস্যা হওয়ার কারণে তোমরা প্রত্যেকটাই জিনিস সমাধান করতে অভ্যস্ত। এটা বেশি মুখস্থ করার জিনিস কম, বোঝার জিনিস বেশি, তাই বোঝার চেষ্টা করো। তোমরা সকলে পারবে এবং ইজি লাগবে এই চ্যাপ্টারটি। সকলে ভালো থেকো। পরবর্তী লেকচার শোনার জন্য তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আগামী রবিবার তোমাদের আবার দ্বিতীয় লেকচার আমি এই চ্যাপ্টারের উপর দেব। তোমরা সকলে আশা করি শুনবে।